কি বলছো? কি বলছো সোহা? আমার সন্তান বোঝা কেন হবে? এই তুমি কি করেছো? ওকে কি মেরে ফেলেছো? কথা বলো দয়া করে। আমি কাল জানলাম, ভাবলাম আপনাকে জানাবো, কিন্তু দেখলাম আপনার টাকা নেই। অতিরিক্ত এক পিঁপড়েরও যদি আপনার চিনির দানা নিয়ে যায়, তবে আপনার সংসার চায়ের মিষ্টতা কমে যাবে। ছোট বাচ্চা, বোঝেনি তো কত খরচ। এদের দুধ থেকে নিয়ে সবই খরচ, জামা কাপড়, অতিরিক্ত খরচ। ডায়াপার না হয় কাঁথা দিয়েই সারিয়ে নিতাম, কি 6 মাস যেতেই বাড়ি বাড়তি খরচা। তা বাদ দিন, এই যে পেটে থাকতেই খরচা শুরু হতো। ভালো মন্দ, ডাক্তার, খাওয়া, কত খরচ। আবার বড় হলে একে স্কুল, সে আর এক খরচ। চিপস চকলেট সহ কত আবদার থাকবে তার। মেহেদি, সংসার চলে টানাটানি করে, বাচ্চার খরচ কোথা থেকে আসবে? কত টাকা খরচে থেকে অ্যাবর্শনের টাকা খরচ বুদ্ধিমানের মতো কাজ। কি ঠিক বলিনি? আর ভাবলাম, যেহেতু অ্যাবর্শন করাই বড় হাসপাতালেই করাই। ও আচ্ছা, আপনি কি টাকা নিয়ে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা নেই, বিল পে করা সব আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা আপনার খরচা না। পেটের সন্তান আপনার হলেও তাকে মারার খরচা তার মাই দেবে। মেহেদী ওর মুখের দিকে তাকিয়ে রইল, তার ভাষা নেই, শব্দ ভাণ্ডার শূন্য। মেহেদী অবাক স্বরে শুধু বলে, আমি কি এত বড় শাস্তির যোগ্য সোহা? সোহা ভাবলেশীন। সে গুনগুন করে গান ধরেছে। হানিবানি কি খাবে? মজা খাবো। তৌসিফ বউকে আজ হাঁটাচলা করতে দিচ্ছে না। সে জানে বউ অসুস্থ, ক্লান্ত তার বদন। তৌসিফ ওকে নিয়ে এলো সিডনির এক লোকাল রেস্টুরেন্টে। ওরা ঢুকা মাত্রই কয়েকজন লোক এগিয়ে এলো। এগুলো বিদেশি। অবাক করা বিষয়ে তৌসিফ সবাইকে চিনে এবং তারা বন্ধু। তৌসিফ এসেছে শোনা মাত্রই দাওয়াত দিয়েছে। তৌসিফ বউ সহ ভেতরে ঢুকে, সবার স্ত্রী ভেতরের দিকে। পৌষকে তারা নিজেদের কাছে টেনে নিল। তৌসিফ চোখে ভরসা দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, ডন্ট ব্রাদার, হারমাস। উত্তরে মুচকি হাসি। ব্যাস, পৌষকে ঘিরে তাদের বিস্তৃত আলোচনা। তারা পৌষ থেকে জানছে কিভাবে বিয়ে হলো, কিভাবে হলো প্রেম। পৌষের বলতে মন চাইলো অনেক কিছু, তার মুখ নিষ্পিস করছে, কিন্তু আফসোস বলতে পারছে না। মনে মনে গান গাইলো পৌষ। পীড়িত করছে যেজন, জানে সেজন পীড়িতে কি বেদনা। তৌসিফকে বিয়ে করে প্রথম প্রথম এই বেদনায় পেয়েছে পৌষ। আহা, পৌষ শিহরিত হয়। পৌষ তাদের সাথে ভালোই আলোচনা চালায়, মিষ্টি মিষ্টি স্বভাবজাত কথা বলে। ওদের মাঝখান থেকে একজন বলে উঠল, পিয়ার সাথে দেখা হলো এখানে, ও তো সিডনিতে থাকে। পৌষ আসলে বুঝে না, পিয়া নামের কাউকেও চিনে না। পৌষের মুখ দেখে মেয়েটা পুনরায় বলল, কি হলো পৌষ, বললে না? চিনি না তো। আরেকজন ওকে থামিয়ে বলল, কেউ না, বাদ দাও। প্রথম মেয়েটি থামলো না, সে জানতে উৎসুক। এই তৌসিফকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তৌসিফ বাজেভাবে তাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে হ্যাংলা পাতলা মেয়েটার মাঝে সে পেলোটা কি? তাই বলে উঠল, আরে কেউ না কেন, পিয়াসীকে তো পৌষ চিনি। ও জানে যে তৌসিফ বিবাহিত ছিল। এতটুকু বলেই থামলো ওরা। পৌষের টনক নড়ল অল্প। তৌসিফের আগের বইয়ের নাম পিয়াসী। এটা আদৌ পৌষ জানতো কিনা এটা নিজেই বুঝতে পারছে না। তারা বলাতে শুধু বুঝলো কার কথা বলছে। পৌষ জানে তৌসিফের দ্বিতীয় বউ সে, কিন্তু এই মুহূর্তে তার ভালো লাগে না কথাটা, একদমই না। সোজা উঠে যেতে নিলেই তার হাত ধরে বসিয়ে দিল মেয়েটা। হাসতে হাসতে বিষয়টা হালকা করে চালিয়ে গেল। ভিন্ন আলাপ, কিন্তু আশ্চর্য পৌষের ভালো লাগছে না। রাগে তার গা দপদপ করছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে রাস্তায় আসতেই পৌষ তৌসিফের বাহু খামচে ধরল। তৌসিফ নিজের গলার মাফলারটা খুলে পৌষের নাকসহ মুখে পেঁচিয়ে দিল। ফোন হাতে নিয়ে শক্ত কণ্ঠে ড্রাইভারকে ধমকে গাড়ি নিয়ে আসতে বলা মাত্রই পৌষ মুখের থেকে মাফলার সরায়। নাসারন্ধ্রে ধাক্কা খেল তৌসিফ। তৌসিফ গন্ধ। পৌষ নাকটা পুনরায় মাফলারে ঠেকায়, শুকে নেয় যতটুকু পারা যায়। যদিও তৌসিফকে সে বিনা কারণে কাঠগড়ায় দাঁড় করায়। বলে গন্ধ গন্ধ, কিন্তু সত্যি তো এটাই যে তৌসিফ এক ঘ্রাণময় পুরুষ। তার পুরুষালী ঘ্রাণে পৌষ মাতাল বনে যায়। মানুষের শরীরের গন্ধ হয় ভিন্নতর, তৌসিফের পারফিউমের ঘ্রাণটাও ভিন্ন। পৌষের ভালো লাগে, চোখ বুজে তা অনুভব করেও। তৌসিফের হাতটা ধরতেই তৌসিফ তাকালো ওর দিকে। পৌষের নাক খোলা দেখে চোখে রাগ দেখিয়ে যেই না নাক ঢাকবে অমনি পৌষ বলে উঠল, এখন হোটেলে না যাই, একটু হাঁটি। আপনি আর আমি হাঁটবো, ঘুরবো, প্রেম করবো। তৌসিফ ফোনটা কেটে দিল। ফটাফট আঙ্গুল চালিয়ে কিছু টাইপ করে ফেললো। ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে পৌষকে টেনে নিল নিজের কাছে। চোখের দিকে তাকাতে পৌষ দৃষ্টি নামায়। আলগোছে তৌসিফ কাছে টানে।
পৌষ তৌসিফকে জড়িয়ে ধরে। খোলা রাস্তায় তখন মানুষজন খুবই কম, চারিপাশে ঝলমলে আলো। পুরো অস্ট্রেলিয়া তখন সেজেছে নতুন ঢঙে। বছর বিদায় হওয়ার আর বেশি দিন বাকি নেই। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে মুখিয়ে আছে সকলে। পুরাতনকে মনে রাখতে নেই। আর যদি সেই পুরাতন হয় জ্বালাময়, জঘন্য এবং কষ্টদায়ক, তাহলে সেই পুরাতন মনে পুষে নিজে জ্বলার প্রশ্নই ওঠে না। পুরাতন মানেই তাকে বিদায় করো, নতুনকে আঁকড়ে ধরো। এখানে অবশ্য ভিন্ন মত আছে, থাকাটাই যথার্থ। মানুষ ভিন্ন, এর মানে যুক্তি ভিন্ন হবেই। পৌষ পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হলো। তৌসিফ ওর নিয়ত বুঝলো না, তবুও কোমর জড়িয়ে ওকে একটু উঁচুতে তুলে দিল। পৌষ 2 হাতে তৌসিফের গলা জড়িয়ে দাড়ি ভর্তি গালে নিজের গাল ঘষে দিল। তৌসিফ চোখ বুজে নিল। পৌষ তখন আদর করতে ব্যস্ত। তৌসিফ এক ঢোক গিলে পৌষের প্রশস্ত কপালে চুমু দিয়ে এক হাতে হাত দিয়ে আরেক গালে ঠোঁটের ছোঁয়া দিল। অতি ঠান্ডায় উষ্ণ আলিঙ্গন। তৌসিফ পৌষের দেহটা নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে হালকা স্বরে বলে উঠল, এখানে রুমের ব্যবস্থা করবে? উম, তাহলে এভাবেই থাকবো। রাস্তা এটা হানি, ট্রাই টু। তৌসিফ এত অল্পে বেসামাল হবে কে জানতো। পৌষ আদর থামালো। গালে ছোটখাটো এক কামড় দিয়ে গলা ছেড়ে দিয়ে বলল, নামান। তৌসিফ চোখের পলক ঝাপটা দিল কয়েকবার। অসন্তোষ গলায় বলল, এটা কি ছিল? আদর ছিল। ব্যাস এতটুকুই? এতটুকুই। হার পাবো না এখন না। তাহলে কখন? তৌসিফ বড়ই উতলা হচ্ছে, হওয়ারই কথা। বউ মাত্রই তাকে আদর করেছে একটু, এখন তার মনটা আদর আদর করছে। এই করাটাও স্বাভাবিক। পৌষ উত্তর করলো, রাতে। তৌসিফ ফট করে পৌষকে নামালো। এদিক ওদিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বলল, দেখো চারপাশে অন্ধকার, রাত 12টা বাজে। আরো রাত হোক। এখন ঘুরবো। নো ওয়ে হানি। পৌষ ঝট করে হাত সরালো। দারাজ গলায় বলে উঠল, 100 ওয়ে হানির জামাই, বুড়ো জামাই বলে কি আমি প্রেম করব না? এতক্ষণ আমাকে বুইড়ে বেড়িদের মাঝে বসিয়ে রেখেছিলেন, এখন ঘুরবেন আমাকে নিয়ে। আর হ্যাঁ, খবরদার যদি কুত্তা মার্কা বেটিদের কাছে আমাকে আরেকবার এনেছেন তো ফালতু সব। আমার সংসারে নজর দেয়, ওদের চোখ দিয়ে গুট্টি বানিয়ে খেলবো আমি, একদম কাঁচামরিচ দিয়ে তুলে নেব। চেনে নাকি আমাকে? তৌসিফ অসহায়ভাবে তাকালো। কি হলো? হঠাৎ রোমান্টিক মুডে থাকা বউটা খেপলো কেন? এতক্ষণ তো ভালোই ছিল। পৌষের হাতটা ধরে তৌসিফ জিজ্ঞাসা করলো, কেউ কিছু বলেছে? বলেছে। কি বলেছে? রাতে বলবো। ফোঁস করে শ্বাস ফেলে তৌসিফ। পৌষের হাত ধরে টেনে নেয় নিজের কাছে। দুজন হাঁটা ধরে গন্তব্যহীন। সিডনি শহরটা তখন আলোকিত, বুঝা দেয় এখন রাত। তার মধ্যে এক অসমবয়সী দম্পতি হাঁটছে। মেয়েরা রাগ করে সামনে যেতেই পুরুষটা পিছু দৌড়ালো। এগিয়ে এসে হাত ধরে টান দিতে মেয়েটার রাগ পড়ে গেল। তাদের ছোটাছুটি চলল অনেকক্ষণ। হাসির শব্দে আশেপাশে 2-1 তাকালো অবশ্য, অথচ বেখবর দুজন মেতে আছে প্রেমে। তারা সিডনির ঠান্ডার মাঝে উৎসব খুঁজে নিয়েছে একদম নিজের মতো। ক্লান্ত পৌষ দেখলো মোটামুটি জোয়ান একজন মহিলা বেলুন বিক্রি করছেন। তার থেকে একজোড়া কিনে বেঁধে আকাশে ছেড়ে দিচ্ছে কেউ কেউ। তাদের মধ্যে এই দুটো হলো একজোড়া প্রেমের জুটি। বেলুনগুলো ঝলমল করছে। পৌষ সেই বরাবর দৃষ্টি দিয়ে দেখতে এই পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে তৌসিফ। নিজের কাছে নিয়ে উঁচু করে হাঁটা দিতে পৌষ হাসলো। আজ সারাদিন তৌসিফ তাকে হাঁটতে দেয়নি ততটা। তার আড়ালে করা এসব যত্নে পৌষের ভালোবাসা বাড়ে 1000 গুণ। শত শত তারা যেমন আকাশে রাজত্ব করে, ঠিক সেইভাবে তৌসিফের বুকে রাজত্ব করে পৌষ। সবটাই তার। এই তৌসিফ তালুকদার তার। নিজ রাজত্বে যখন রাজায় আমার, তখন ফাঁকা তীরে কেউ মরে না। পৌষ অতটাও বোকা না। সে 1000 বোকা হলেও তৌসিফের ভালোবাসা চিনতে তার ভুল হয়নি। এই ভালোবাসা কে না বুঝে, পাগলও বুঝে। পৌষ হাসলো। তৌসিফ লোকটার কাছে যতটুকু ছিল সবগুলো বেলুন নিয়ে পৌষের হাতে দিল। পৌষ হাসতে হাসতে বলল, এত কেন? দুটো তুমি আমি, বাকিগুলো? আমাদের বাবুরা। এতগুলো? হ্যাঁ তো। এতগুলো না, বেটা বলে কি, মরে যাব আমি। পৌষ বেলুন হাতে ব্রিজে ছুটলো। তৌসিফ এক পলক তাকিয়ে হাসতে হাসতে টাকা দিল মহিলাটাকে। মহিলাটা হাসি মুখে তাকে সুন্দরতম রাতে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়ে চলে গেল। তৌসিফ বুকে হাত গুজে তাকালো। ব্রিজটা ছোট। অপর পাশ থেকে দৌড়ে এলো তৌসিফ। তার মতো একটা পুরুষকে হয়তো এসব মানায় না, কিন্তু একজন প্রেমিক পুরুষকে সবটা মানায়, সবটা। হঠাৎ সামনে থেকে তৌসিফকে আসতে দেখে পৌষ থামলো না। তার পা চলমান। দুজন দ্রুতই নাগাল পেল দুজনকে। হাঁপাতে হাঁপাতে তৌসিফ জড়িয়ে ধরলো পৌষকে। দুজনের মুখ থেকে আভ বেরোচ্ছে। অতি শীঘ্রই পৌষের দেহ আঁকড়ে ধরে দুটি ওষ্ঠাধর একত্রিত হলো। মাঝ ব্রিজ থেকে তখন উড়ে গেল 14টি বেলুন। পৌষ 2 হাতে তৌসিফের পিঠ জড়িয়ে ধরলো। ওর চোখ দিয়ে পানি পড়লো সমান তালে। জানা নেই কেন, কিন্তু এই চোখ শুধু কাঁদে, হোক অতি খুশিতে বা অতি দুঃখে। বাড়িতে আসার পর থেকে সোহার ব্যবহার বদলে গেল। মেহেদি পাথর হয়ে আছে। তার জীবনে এমন পরিস্থিতি কখনো আসেনি।
রাস্তায় সোহা গাড়ি থামিয়ে মিষ্টি কিনেছে। গাড়ি করে তারা বাড়ি ফিরেছে। মিষ্টিগুলো মেহেদি ভেতরে এনে টেবিলে রাখতে ওর মা বেরিয়ে এলেন। সকাল সকাল কোথায় বেরিয়েছিল জিজ্ঞাসা করতে সোহা হাসি মুখে বলল, হাসপাতালে। চিন্তিত হয়ে শাশুড়ি জিজ্ঞাসা করলো, হায় হায়, হাসপাতালে কেন গিয়েছিলে? ঠিক আছে দুজন? মেহেদি, বাবা কি হয়েছে? সোহা শাশুড়িকে জড়িয়ে ধরলো, কানে কানে বলল, দাদি হচ্ছেন আপনি। সোহা ছেড়ে আসতে চাইছিল কিন্তু পারল না। ও শাশুড়ি জড়িয়ে রাখলো। মধ্যবয়স্ক নারীটি কেঁদেও ফেললো। তার একমাত্র সন্তান মেহেদি, কষ্টের সংসারের একমাত্র পুত্র সে। তার সন্তান আসবে ভাবতে আবেগী হলেন তিনি। সোহার কপালে চুমু খেয়ে শুকরিয়া আদায় করে মেহেদির পাশে বসে ওকে জড়িয়ে ধরতে খেয়াল করলেন মেহেদি কাঁপছে। ওর মা হেসে ফেললেন, বললেন, দেখলে বৌমা, আমার ছেলে বাবা হওয়ার খুশিতে কিভাবে কাঁদছে। এই মেহেদি, আব্বা আমার, কেন কাঁদছিস? পাগল, খুশির কথা কাঁদতে নেই। মেহেদি মাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওর ফুপানো কানে এলো সোহার। সোহা মেহেদির অপর পাশে বসে কাঁধে হাত রাখলো। মেহেদির মা কপাল কুঁচকে নিলেন, অসন্তুষ্ট গলায় বললেন, এভাবে কাঁদে কেউ? মেহেদি, বাবা হচ্ছিস না এখন? সোহা ঢোক গিলে সামলে নিল, বলল, আম্মা, আসলে ডাক্তার প্রথমে একটু ভুলভাল বলেছিল তো, তাই হয়তো এখনো ভয় পাচ্ছেন উনি। সে কি? এই ডাক্তার দেখো না। আর তাহলে মেহেদি ছাড়, তোর বাবাকে বলি আত্মীয় স্বজনদের ফোন দিতে হবে তো। আর বোকা, তুই 5 কেজি মিষ্টি কেন এনেছিস? হবে এতে? আমি পুরো মহল্লায় দিব। দাঁড়া, টাকা নিয়ে আসি। বলতে বলতে উঠে গিয়ে কয়েকটা ভাঁজ করা কিছু নোট নিয়ে এলেন উনি। দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন সময় জমানো টাকা। সোহা পুনরায় ঢোক গিলল। সে কি বেশি কঠোর হয়েছিল? মেহেদির শরীর তখনও কাঁপছে। ওর মা এবার বিরক্ত হয়ে স্বামীকে ফোন দিলেন। বাসার পাশে থাকায় শ্বশুর তাড়াতাড়ি বাড়ি ফিরল। তাকে খুশির খবর দিয়ে টাকাগুলো হাতে গুজে দিয়ে শাশুড়ি পাঠালেন মিষ্টি আনতে। সোহা কঠিন কথা বলবে ভেবেছিল, তাই তো দামি মিষ্টি এনেছিল। সোহা ধরল না সেগুলো। ও খেলো শ্বশুরের আনা কম দামি সাদা মিষ্টি। শাশুড়ি মিষ্টি বাট করছেন। আশেপাশে কয়েকজন চাচি এসেছেন, তারা নানান কথা বলছেন সোহাকে। সোহা দেখলো মেহেদি একইভাবে বসে আছে। শাশুড়ি আনারের রস এনে সোহার হাতে দিয়ে বলেন, এক ঢোকে গিলে নাও তো বৌমা। আর এই মেহেদি, ঘরে যা, ওকে নিয়ে একটু শুয়ে থাকুক। মেহেদি উঠে দাঁড়ানোর সুযোগ পায় না, শক্তি হয় না। সোহার হাত ধরে শক্ত করে মেহেদি উঠে দাঁড়ায়, সোহার সাথে রুমে যায়। সোহা দরজা আটকে এলো। নিজের করা আচরণটা তার কাছে তখন ঠিক লাগলো, এখন ভুল লাগছে। সে ভালোবাসে মেহেদিকে, একইভাবে মিনুটাকে ও নিজ হাতে পেলেছে। ওই কলিজার একটা টুকরো। মিনু হয়তো ভালো শিক্ষা দিতে পারেনি ততটা, কিন্তু সোহা ভালোবাসে ওকে নিজ সন্তানের মতো। মেহেদির পাশে বসে সোহা। ওর হাতটা ধরতে মেহেদি চোখ তুলে তাকালো, লাল এক জোড়া চোখ। সোহা ভরকালো। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে মেহেদি ফ্যাচফ্যাচে গলায় বলল, কত টাকা লাগবে সোয়া? সোহার ঢোক গিলার আর সুযোগ পেল না। ওর বুক কাঁপছে। কিসের টাকার কথা বলছে মেহেদি? ওকে ছেড়ে দিবে নাকি তালাকের টাকার কথা বলছে? সেটা তো পরিশোধ করা। তাহলে অযাচিত সব ভাবছে সোহা। মেহেদি পুনরায় জিজ্ঞাসা করলো। সোহা ভীতু স্বরে বলে, কিসের টাকা? বাচ্চা পালতে কত টাকা লাগে? মেহেদি, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। আমি বুঝেছি তো সোয়া, শুনো। শোনা লাগবে না আর, আমি বুঝেছি। আচ্ছা শোনো, এখানে তো 2 রুম, 1 মাস সময় দাও না হয়? আচ্ছা 2 মাস দেওয়া যাবে? একটু সময় লাগবে মনে হয়। 3 রুমের বাসা নিতে হবে। মিনু থাকবে কোথায়? ওর জন্য 1 রুম। সোয়া, আমি টাকা কামিয়ে নেব, তুমি চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে থেকো। সামনের মাসেই বড় ফ্ল্যাট নেব, তোমাকে সব দেব। কি কি লাগবে আমাকে বলবে। ওদের কথা শেষ হলো না, দরজায় খটখট শব্দ হয়। সোহা কান্না চেপে ধরে। ও শুধু ভয় দেখাতে চেয়েছিল, ভালোবাসার লোভে মেহেদিকে আঁকড়ে ধরেছে। ও চায়নি পূর্বের মতো মন ভাঙতে, কিন্তু মেহেদি যে এতটা কষ্ট পাবে তা সোহা বুঝতে পারেনি। সোহার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সোহা কাঁদতে পারল না। মানুষজন দিয়ে ভরা বাড়ি, শুধু শুধু ফাঁকে গিয়ে জ্যাকেট জড়িয়ে মাফলার মুখে পেঁচিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা ভয় পেল তখন, যখন রাতেও বাড়ি ফিরল না মেহেদি। রাত 3টা নাগাদ হোটেল রুমে ঢুকে তৌসিফ পৌষকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজে টুকটাক খাবার অর্ডার দিল। পৌষের যে ক্ষুধা লেগেছে এটাও জানে। পৌষ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তাড়াতাড়ি তৌসিফ ওকে বিছানায় তুললো। দাঁত চেপে তৌসিফ এক ধমকও দিল। পৌষ কেঁপে যায়, মাথা ঢুকায় কমফোর্টারের ভেতর। তৌসিফ রাগী কণ্ঠে বলে, এই বরফের মতো ঠান্ডা পানিতে কেন মুখ ধুইছ? গরম পানি নেই? কথা শোনো না তুমি। এত ঘাতরামি করলে দেখবে কি করি। বলতে বলতে হিটারটা পৌষের কাছাকাছি এনে রাখলো। নিজেও ফ্রেশ হয়ে আসতে দেখলো পৌষ এখনো ওভাবেই শুয়ে আছে। তৌসিফ এত টানলো উঠবে না, না পেরে কমফোর্টার সহ ওকে জড়িয়ে ধরে। তৌসিফ হাসতে হাসতে বলে, এ বউ, সরি তো, উঠো। না, কেন? বকেছেন।
মাপ চাইছি, খাবে না? না, ছাড়ুন আমায়। তৌসিফ ছাড়ে না, পৌষকে বের করে নেয়। মুখের সামনে খাবার নিলেও যখন তেরামি শুরু করলো তখন তৌসিফ আচমকা ওর কানে কানে কিছু বলল। পৌষ মাথা নামিয়ে নিল। তৌসিফ মুখে খাবার দিতে খেয়েও নিল। তৌসিফ হাসছে, হাসি থামিয়ে একসময় জিজ্ঞাসা করে, এত ভাবো আমার কথা? ভালোবাসি তো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে তাকালো। সময় গড়ালো। তাদের হানিমুনের দ্বিতীয় রাত সার্থক করলো তৌসিফ, যাতে যথাযথ অবদান রাখলো পৌষ। রাত যখন শেষের দিকে তখন নিভু নিভু চোখে তৌসিফের বুকে থাকা পৌষ বলে উঠল, এত এত দেশ থাকতে অস্ট্রেলিয়ায় কেন এলেন হানিমুনে? ওর চুলে হাত বুলিয়ে তৌসিফ বলল, বিশেষ কারণে। কাউকে দেখাতে? কাকে? আমি কি জানি। পৌষ ঘুমিয়ে গেল। তৌসিফ কপাল কুঁচকে নিল। পৌষকে আরেকটু বুকে তুলে নিল। মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে। বাইরে তখন মৃদু মৃদু বাতাস, ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। তৌসিফ কফি নিতে একটা ফুড জোনে ঢোকা মাত্রই পৌষের সামনে আগমন ঘটে এক নারীর। পৌষ তার চেহারা খেয়াল করেনি। হঠাৎ সামনে এসে দাঁড়াতেই পৌষ চোখ তুলে তাকালো। বরাবর দাঁড়িয়ে সুন্দরী এক রমণী। কপাল কুঁচকে পৌষ সরে যেতে নিলেই নারীটি বাংলায় বলল, কেমন আছো পৌষ? পৌষ অবাক হলো। এই ভিনদেশের মাটিতে তাকে পৌষ বলে কে ডাকবে? ওর অবাকতা দেখে নারীটি সামান্য হাসলো, বলল, অবাক হচ্ছ? হওয়ারই কথা। আমি কিন্তু তোমার সম্পর্কে আরও জানি। তুমি তৌসিফের ওয়াইফ, আর সে তোমাকে খুবই আদর যত্নে রাখে। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই আদর যত্ন কিন্তু সে আরো অনেককেই করেছে, সেসব গুরুত্বপূর্ণ না। তবে তোমার বুঝতে হবে সে কিন্তু কাজের মেয়েকেও এই একইভাবে আদর করে। হুম, তুমি কি বুঝতে পারছো না পৌষ? আমি কিন্তু তাকে খুব করে চিনি। তার পুরুষ শরীরের ঘ্রাণ খুব কাছ থেকেই নিয়েছি আমি। হয়তো আরো কিছু নারীও নিয়েছে। পিউ। তৌসিফের কণ্ঠে আচমকায় ডাকে দুজন নারী একসাথে চমকালো। পিয়াসী ভাবেনি তৌসিফ এত তাড়াতাড়ি ফেরত আসবে, কারণ কফির কাউন্টারে অনেক ভিড়। তৌসিফ চোয়াল শক্ত করে এগিয়ে আসা মাত্রই পৌষ ঠান্ডা গলায় প্রশ্ন করলো, আপনি বাদে আর কোনো নারীর সাথে তার সম্পর্ক আছে? পিয়াসী ঘাবড়ানো বাদ দিয়ে তৌসিফের দিকে তাকাতেই দেখলো তৌসিফ তাকে খেয়ে ফেলবে, ঠিক অমনভাবে দৃষ্টি দিয়ে রেখেছে। পিয়াসী হড়বড়িয়ে বলে উঠল, পুরো এলাকা জানে। আর তুই তুই কি জানিস? আচমকা পৌষের গলা, স্বর আর সম্বোধন বদলে গেল। আপনি থেকে সোজা তুইতে আগমন তার। পিয়াসী রাগী দৃষ্টি ফেলে বলল, বেয়াদব মেয়ে, তোমার কত বড় আমি জানো? জেনে কি কাজ আমার? ভাগ এখান থেকে, না হয় চুল টেনে দুটো পটকানি দেবো একদম, এখানেই ভেটকি লেগে যাবি। তৌসিফ এগিয়ে আসতে আসতে পিয়াসী বলে উঠল, কত নারী নিয়ে তৌসিফের বদনাম আছে জানো? সোহাকে নিশ্চয়ই যেন। বাকিটা শোনার অপেক্ষা পৌষ করলো না, হামলে পড়েছে পিয়াসীর উপর। পিয়াসীর রং করা চুলগুলো টেনে ধরে গালে মুখে আঁচড় কাটতে কাটতে বলতে লাগলো, কুত্তি, তুই চিনিস আমায়? আমার সংসারে আগুন লাগাস? তোর চুল ছিঁড়ে শাক করে খাবো আমি। শালি আমার সংসারে আগুন লাগাতে চায়, তোর মুখ ভেঙে দিবো একদম। মানুষজন জড়ো হতে সময় লাগলো না। তৌসিফ তাড়াতাড়ি পৌষকে ধরলো, পিছন থেকে ধরেও সরাতে পারছে না। পৌষের যেন শক্তি বৃদ্ধি পেল হঠাৎ। পিয়াসীর চুলও ছাড়ছে না। তৌসিফ বহু কষ্টে ছাড়ালো। পিয়াসীর যেন দম আটকে আসছে। গার্ড চলে আসা মাত্রই পিয়াসীকে সুযোগ না দিয়ে তৌসিফ গার্ডদের বলল পিয়াসীকে সরাতে। অতঃপর পৌষকে নামালো। পৌষ সমানতালে বাংলা ভাষায় উচ্চতর গালি দিয়ে যাচ্ছে। তৌসিফ না পেরে ওকে নিয়ে বেরিয়ে এলো। পৌষ ঝটকা মারে, সরে দাঁড়ায় তৌসিফ থেকে। রাগে ফুঁসতে ফুঁসতে হাঁটা ধরে অচেনা রাস্তায়। রাগে মাথাটা ধপধপ করছে। তৌসিফকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না। তৌসিফ শক্ত হাতে ধরলো। এবার নিজেও রাগ দেখিয়ে বলল, হয়েছে। কেন, কষ্ট লাগলো বুঝি? পোস্টার। এক্ষুনি বাসায় যাব। ওকে ফাইন, হোটেলে ব্যাক করছি। হোটেল ফোটেল না, সোজা বাসায় যাবো এখন। এক্ষুনি দেশে ফিরবো। এ কেন এনেছেন পুরাতন বউকে জ্বালাতে? তৌসিফ ওকে টেনে গাড়িতে তুললো। রাস্তায় মানুষ দাঁড়িয়ে ওদের নাটক দেখছে। পৌষ গাড়িতে দূরত্ব রাখলো। হোটেল রুমে পৌঁছেও নিজের লাগেজ গুছাচ্ছে। তৌসিফ হাজার বুঝালেও বুঝ মানতে নারাজ। তৌসিফ ওর বাহু ধরে নিজের কাছে টানলো। দুই বাহু চেপে ধরে বলল, এখানে এনেছি কারণ আমার পুরাতন বেশ কিছু বন্ধু আছে এখানে। আছে এখানে? পোশাক, মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে। ওই আমার সংসারে আগুন লাগায়, ওর কি দোষ? ইচ্ছে করে ওকে দেখাতে এখানে এনেছেন আপনি? এই, ও আপনাকে ছাড়লো কেন? সোহার জন্য? এত এত প্রেম তাকে বলেনি সোহার সাথে বোনের সম্পর্ক? ও সরি, বোন তো না, সোহা। এর মানে কি? পুরো এলাকা কেন বলে এটা? পিও কেন ডাকলেন তাকে? কেন অস্ট্রেলিয়ায় আসতে হলো? কেন পরিষ্কার করেননি সোহাকে? কে হয় আপনার? আর পিয়াসী কেন বললো বিভিন্ন নারী? কয় বউ আপনার, নাকি বিয়ে ছাড়াই?
আর কিছু বলার আগেই পৌষের ডান গালে দানবীয় এক চর পড়ল। ছিটকে বিছানায় গিয়ে পড়ল পৌষ। তৌসিফের চোখ দুটো তখন টকটকে লাল দেখাচ্ছে। রাগ তার সহজে উঠে না, উঠলে নিয়ন্ত্রণ থাকে না। তার শিরা উপশিরা তখন ডপ ডপ করে জ্বলছে। পৌষ দমে যায়নি, বরং তেজি গলায় বলে, সত্যি গায়ে লাগলো নাকি? কি কথা বলুন, আজ উত্তর দিতেই হবে আপনাকে। তৌসিফ তালুকদারের কত নারী সঙ্গ আছে আমার জানা দরকার তা। তৌসিফ ওর গাল দুটো চেপে ধরে হিসিয়ে শুধু বলল, কুকুরের পেটে ঘি হজম হয় না। অতঃপর সে উঠে গিয়ে রুমের দরজাগুলো সবগুলোর লক অ্যাক্টিভ করে দিল। পৌষ ঝাঁঝালো গলায় বলল, এক্ষুনি দেশে যাব, আমি থাকবো না আমি এখানে। ব্যবস্থা করছি। অতি ঠান্ডা অথচ হিংস্র সেই কণ্ঠস্বর। আপনি কোথায় ছিলেন? সোহার প্রশ্নের উত্তর করে না মেহেদি। সোহা আবারও বলে উঠল, কথা বলুন মেহেদি। আজ সপ্তাহখানেক ধরে রাত কোথায় কাটান আপনি? এত টাকা কোথা থেকে আনছেন? মেহেদি, আপনি কি খারাপ কোনো কাজে জড়াচ্ছেন? মেহেদি ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো। গোসল করে এসেছে মাত্র, চুলগুলো মুছে খাটে বসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।